রিকগনিশন অফ লোকাল, প্রত্যেক কাজের স্বীকৃতি চায়। আমরা গত ক্লাসে মেথডস অফ আইডেন্টিফাইং করার চেষ্টা করেছি, and then development of local leaders, and finally a recognition of local leaders for example. আমি তোমাকে ক্লাস নিচ্ছি, আমিও ব্যক্তিগতভাবে বা আমরা তোমরা আমাকে রেসপেক্ট করবা, বিভিন্ন জায়গায় সম্মান প্রদর্শন। তুমি যখন কাজ করবা তুমিও এক্সপেক্ট করবা যে অন্যরা তোমার প্রশংসা করবে, অন্যরা তোমাকে কি বলো এমফাসিস দেয়, অন্যরা তোমাকে ক্রেডিট দেয় ইত্যাদি। তো কাজের স্বীকৃতি স্বরূপ যে জিনিসগুলো আমরা করে থাকি বা আমরা তোমরা করার সুযোগ থাকবে এবং করবে, সেই জিনিসগুলোই কিন্তু আজকে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল given value of local leaders jobs with great importance. প্রত্যেক জবেরই কিন্তু একটা ভ্যালু আছে। হ্যাঁ, আমি একজন প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, হ্যাঁ, কেউ অ্যাডমিনিস্ট্রেটর, ইভেন কেউ যদি ঝাড়ুদার হয়, কেউ সুইপার হয়, প্রত্যেকটারই কিন্তু ভ্যালু আছে। তুমি একটু চিন্তা করো, সুইপার যদি পরিষ্কার না করে তুমি বসতেই পারবে না, থাকতেই পারবে না, গুরুত্বটা কতটুকু। সো একজন সুইপার বা একজন ঝাড়ুদার যখন কাজ করতে আসবে তাকে বোঝাতে হবে এই কাজটা যদি আপনি না করতেন তাহলে আমাদের মতো এত বড় বড় অফিসাররা বসে কাজ করতে পারতাম না। বাস্তবতা হচ্ছে এটাই। সো লোকাল লিডার যারা কাজ করবে তাদেরকে এইভাবেই বলতে হবে যে আমরা সরকারি অফিসার, সরকারি কাজ করি, সো আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই কিন্তু এই কাজগুলো করা সম্ভব নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আপনাদের কন্ট্রিবিউশন। তো এই বলে তাদেরকে স্বীকৃতি দেওয়া। নাম্বার 2, given credit to them for their achievement. কোন একটা কাজের যদি আউটপুট আসে, আমরা কি বলি যে এটা আপনারই ক্রেডিট, এটা তোমারই ক্রেডিট, তাই না? তার কারণ হচ্ছে ওনাকে দিয়ে কাজ করানো হয়েছে এবং ভবিষ্যতে তোমার কাজে লাগবে, এই স্বীকৃতি দেওয়া। আবারও বলছি, কোন সাকসেসফুল আসলে বা অ্যাচিভমেন্ট হলে সেই ক্ষেত্রে কিন্তু ক্রেডিটটা লোকাল লিডার্সকে দেয়, তাদেরকে স্বীকৃতি প্রদান করা। নাম্বার 3, ইনভাইটিং লোকাল লিডার্স ইন ডিফারেন্ট প্রোগ্রামস। এখন সবাই শুনতে পাচ্ছ তো? জি স্যার। জি স্যার। So inviting local leaders in different programs through a formal letter. তুমি একটু চিন্তা করো যে তোমাদের কি ডিন স্যার যদি কাউকে চিঠি দেয় বা ভিসি স্যার যদি আমাদের কাউকে চিঠি দেয় কোন একটা প্রোগ্রামে, সবাইকে না, পার্টিকুলার, হ্যাঁ, যারা ভালো কাজ করে, যাদেরকে নিয়ে কাজ করা হয়, তারা কি নিজেদেরকে খুব সম্মানিত বোধ করবে। সো একটা ফর্মাল লেটার দিয়ে তাদেরকে রিকগনিশন করা, কোন একটা প্রোগ্রামে ইনভাইট করে নিয়ে আসা, এবং দেখবা যে লোকাল লিডার একজন মেম্বারকে যদি একজন ডিজি সাহেব বা ডিসি সাহেব চিঠি দেয় বা ইউনো সাহেব চিঠি দেয়, সে চিঠিটা হাতে নিয়ে কিন্তু অনেকে দেখাবে, দেখো আমি কি কাজ করি, আমাকে তারা এত মূল্যায়ন করে। এই যে স্বীকৃতি দেওয়া কিসের জন্য? কারেন্ট ওয়ার্ক এবং ফিউচার ওয়ার্কে তাদেরকে ইনভলভমেন্ট যাতে আরো অ্যাক্টিভলি হয় তার জন্য, এবং এটা তোমরা ইন ফিউচার অবশ্যই করবে। Addressing them in different meetings by their names and awarding them with honorable titles. যেমন অনেক বড় তোমাদের এগ্রিকালচার ফেয়ার ইন ফিউচার ইনভলভ হবা, হ্যাঁ, তারপরে আমরা বলে থাকি যে কি বলে মাঠ দিবস, হ্যাঁ, তারপরে আমরা এইরকম প্রোগ্রাম কদিন আগে তোমরা শুনছো বা দেখেছো, কৃষিবিদ দিবস। বড় বড় প্রোগ্রামে সাকসেসফুল পার্সনদের নাম বলে তাদেরকে সম্মানিত করে এবং পুরস্কৃত করা, হ্যাঁ, তাদেরকে ডেকে এনে পুরস্কৃত করা বিভিন্ন প্রোগ্রামে। যেমন আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু বাউরেস রিসার্চ ডিল করে, ওই প্রোগ্রামে কিন্তু যারা সাকসেসফুল ফার্মার্স, মডেল ফার্মার্স, তাদেরকে নিয়ে এসে সম্মানিত করা হয়। এই পুরস্কৃত করার আগে কিন্তু তাদেরকে আবার চিঠি দেওয়া হয়, হ্যাঁ, এবং তাদের নাম বারবার মিটিং এ বলা হয়, হ্যাঁ, এই বলে তাদেরকে স্বীকৃতি দেওয়া বা সম্মানিত করা। গিভিং them responsibility of determining dates and place of local meetings and other decision. তুমি যদি একটা কৃষি মেলা করো, তুমি যদি একটা মাঠ দিবস করতে চাও, তুমি যদি একটি ধরো অ্যাডমিনিস্ট্রেটর 21শে ফেব্রুয়ারি প্রোগ্রাম করতে চাও, স্বাধীনতা দিবসে প্রোগ্রাম করতে চাও, হ্যাঁ, তুমি ইওনো হয়েছো, তুমি এগ্রিকালচার অফিসার হয়েছো,
তো তোমার কিন্তু লোকাল লিডারদের লাগবে। সো তাদেরকে দায়িত্ব দেওয়া যে আপনি প্যান্ডেল করবেন, কতটা চেয়ার লাগবে, স্টেজটা কিরকম হবে, এরকম দায়িত্ব দিয়ে তাদেরকে সম্মানিত বোধ করা। ইভেন তোমরা মেথড ডেমনস্ট্রেশন, রেজাল্ট ডেমনস্ট্রেশন পড়েছো, ওই সমস্ত প্রোগ্রামে তাদেরকে ইনভলভ করে দিই, দায়িত্ব দিয়ে, তাদেরকে নিয়ে আসা, তাদেরকে সম্মানিত করা বা স্বীকৃতি প্রদান করা, সো দ্যাট তারা কিন্তু ইন ফিউচারে আরো বেশি বেশি করে এই কাজগুলো করবে। ইভেন সমাজে যারা এই কাজে আসতে চায় তারা আরো বেশি উদ্বুদ্ধ হবে। হোল্ডিং এ ফার্মার্স বাজেট বিফোর দ্য ন্যাশনাল বাজেট এন্ড ব্রডকাস্টিং দেম প্রোগ্রামস থ্রু স্যাটেলাইট। সো অনেক তোমরা জানো যে শাইখ সিরাজ বাংলাদেশের কৃষি সাংবাদিকতার একটা অনন্য নাম, নাম শুনছো তো সবাই? উনি কিন্তু লাইভ টেলিকাস্ট করে ফার্মারদের বাজেটের জন্য। তো লোকাল লিডার বা মডেল ফার্মাররা কিন্তু অত্যধিক মানে খুব নিজেদেরকে খুব মনে করে, সম্মানিত বোধ করে, কারণ লাইভে দেখাচ্ছে, ওরা কথা বলতেছে, ওদের কথাটা গুরুত্ব দেওয়া হচ্ছে। ফরচুনেটলি কিছুদিন আগে আমাদের একটা কোর্স আছে এগ্রিকালচারাল জার্নালিজম, এগ্রিকালচারাল এক্সটেনশনে। যদি তোমরা কেউ ফিউচারে খুব ইন্টারেস্টেড হও তাহলে এখানে কিন্তু এমএস করার সুযোগ আছে। এবং এগ্রিকালচার জার্নালিজমের যে স্টুডেন্টরা ছিল, অল্প স্টুডেন্ট 7 জন মনে হয়, সাহেবের সাথে আমরা ক্লাস একটা প্রোগ্রামে অ্যারেঞ্জ করা হয়েছিল, আমি ট্যাগ করেছিলাম, ডিসি স্যারও ছিলেন। তো ওখানে এই নিয়ে কিন্তু কথাও হয়েছে, এই এক দেড় মাস আগের কথা। সো দেন আস্কিং সাজেশন ফ্রম লোকাল লিডার্স। তুমি যদি একজন অফিসার হয়ে গাড়ি দিয়ে যাবে, এক জায়গায় বসে যদি তাদেরকে ডেকে নিয়ে আসো এবং বলো যে আমি কৃষির উন্নয়নে এই জিনিস করতে চাই, আপনাদের পরামর্শ সাজেশন চাচ্ছি, তখন তারা কিন্তু খুবই স্বীকৃতি স্বরূপ সম্মানিত বোধ করবে। এটাই স্বীকৃতি দেওয়া, গুরুত্ব দেওয়া। তোমার যে একটা নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, সেটা কাজে লাগানোর জন্য কিন্তু তোমাকে বলবে, মানে তুমি বলবা আর কি ওনাদেরকে, এবং তারা খুব এটাকে এনকারেজ বোধ করবে। And then arranging formal public events for offering an official recognition of local leaders. শুধুমাত্র লোকাল লিডারদের জন্য সম্মানিত করার জন্য কিন্তু একটা ফর্মাল প্রোগ্রাম করা যেতে পারে, যেমন আমরা করে থাকি সাকসেসফুল ফার্মারদের জন্য। যারা নাকি তোমরা জানো বাংলাদেশের বঙ্গবন্ধু পুরস্কার দেয়, স্বাধীনতা পুরস্কার দেয়, বিভিন্ন ধরনের পুরস্কার আছে কৃষিতে যারা কি বলে অবদান রাখে, বিশেষ করে একেবারে কৃষিবিদদের তো আছেই, তোমরা কিছুদিন আগেও শুনেছো 21 পদক পেয়েছে। তো এটা বাদে যারা কৃষক, যারা সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত, তাদেরকে কিন্তু ন্যাশনাল পর্যায়ে নিয়ে আসে। এইরকম প্রোগ্রাম করে আমরা নিজেরাই করেছি। আমার ডিপার্টমেন্ট, আমাদের এই এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট অনেক বড় ধরনের কনফারেন্স করে, ইন্টারন্যাশনাল কনফারেন্স। এটা আমরা করে থাকি 2 বছরে একবার। গত বছর সিলেটে করা হয়েছিল, ওখানে আমরা পুরস্কৃত করেছি। আগে হয়েছিল বগুড়া আরডিএ, তার আগে আমাদের ইউনিভার্সিটিতে, এবং আগামী 2022 সালে ইনশাআল্লাহ ইউনিভার্সিটিতে হবে। সেখানে মিনিস্টার বা বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের তোমরা যারা পরিচিত মুখ, ডিজি সাহেবরা থাকেন, বাড়ি এফএও, ইউনাইটেড নেশনের ওনারা থাকেন, তাদের উপস্থিতিতে কিন্তু প্রোগ্রাম করে এই যারা সাকসেসফুল ফার্মার তাদেরকে পুরস্কৃত করে সম্মানিত করা হয়। ঠিক লোকাল লিডারদের কাজের স্বীকৃতি স্বরূপ তাদের এলাকা বা উপজেলাতে যেখানেই তুমি বলো না কেন একটা প্রোগ্রাম করে দেওয়া, শুধুমাত্র তাদের জন্য একটা প্রোগ্রাম করে পুরস্কৃত করে স্বীকৃতি দেওয়া যেতে পারে। সো রাইটিং সাকসেস স্টোরি, দেখো এখনই আছে, ফর সাকসেসফুল লোকাল লিডার্স এন্ড পাবলিশিং দেম উইথ ফটোগ্রাফস, পিকচার্স ইন নিউজ পেপার এন্ড ম্যাগাজিন। যারা খুব ভালো কাজ করে তাদের ছবি তুলবা এবং তারা কি কাজ করেছে, সাকসেস হয়েছে, সেটা স্টোরিটা লিখে তারপরে পেপারে ছাপিয়ে দিলে তারা খুব একদম দেখবে কেটে ফটোর মতো বাদাই করে রেখে দিবে। ইভেন আমার ক্ষেত্রে, আমার ব্যাপার, আমাকেও যদি কেউ সম্মানিত করে ওই ছবিটা বা পেপারে আসলে আমি সারা জীবন রেখে দেবো, এটাই বাস্তবতা, এবং আমরা সবাই করে থাকি এই জিনিসগুলো। সো অর্গানাইজিং টক শো উইথ ফার্মার্স ইন রেডিও এন্ড টেলিভিশন, এটা এখন কমন হয়ে গেছে। তোমরা হয়তো কৃষির যে প্রোগ্রাম গুলো আমার মনে হয় অনেকেই দেখতে চায় না, মনে হয় দেখাচ্ছে প্রায় দেখা, যে ফার্মে চলে যাওয়ার চ্যানেল হয়তো খুবই, এটা একটা ব্র্যান্ডিংই হয়ে গেছে। সে অনেক আগে থেকে বিটিভি প্রোগ্রাম করতেন উনি, এখন চ্যানেল আই করে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে নিউজ গুলো করে। ইদানিং তোমরা জানো রুফটপ গার্ডেনিং নিয়ে বেশি নিউজ হচ্ছে, বিশেষ করে আরবান এরিয়াতে।
এবং যারা সাকসেসফুল ওই পার্টিকুলার ইস্যুতে তাদেরকে কিন্তু টক শোতে নিয়ে আসা হচ্ছে। আর টক শো কিন্তু এখন এক সময় তো ফিজিক্যালি এসে করা হতো, এখন তো ভার্চুয়ালি চলে যাচ্ছে, সো আরো ইজি হয়ে গেছে, ঘরে বসেই করতে পারছি। ইভেন টক শোতে আসলো না, কিন্তু টেলিফোনেও কিন্তু অনেকে কানেক্টেড হয়ে তাদের মতামত দিচ্ছে। তো এই যে টক শো হচ্ছে, ফর এক্সাম্পল একজন কৃষি অফিসার এবং একজন শিক্ষাবিদ নিয়ে আসলো, ওইখান থেকে ফার্মারকে কানেক্টেড করে দিচ্ছে, এবং ফার্মারকে যে ফোন দেওয়া হচ্ছে সেই ফার্মার কিন্তু অনেক সম্মানিত বোধ করছে, তাকে এমফাসিস দেওয়া হচ্ছে, এবং অন্য ফার্মাররা কিন্তু সেই ক্ষেত্রে দে উইল বি হাইলি মোটিভেটেড ইন ফিউচার ফর ফিউচার পারপাসেস। Calling local leaders over telephone or sending letters of appreciation from extension agent time to time. তুমি এগ্রিকালচার অফিসার হিসেবে যদি টেলিফোন দাও একজন ফার্মারকে, তুমি ডিডি হিসেবে যদি একজন ফার্মারকে টেলিফোন করো, ওই ফার্মার কিন্তু এত বেশি সম্মানিত হবে, সবাইকে চিৎকার করে বলবে দেখো কৃষি অফিসার আমাকে ফোন দিয়েছে। লেটার দিলে লেটারটা সবাইকে দেখাবে, বাদাই করে রেখে দিবে। এটাই স্বীকৃতি স্বরূপ তারা খুব এনকারেজ বোধ করে এবং তারা এক্সপেক্ট করে। আমি যেমন এক্সপেক্ট করি আমার স্টুডেন্ট আমাকে সম্মান করবে, হ্যাঁ, তোমরাও কিন্তু এক্সপেক্ট করো যে আমার স্যারও কিন্তু আমাকে স্নেহ করবে। এই জিনিসগুলোই কাজের স্বীকৃতি, রিলেশনশিপ। হ্যাঁ, একটা যখন কাজ করা হবে, তোমার সাথে আমার রিলেশন হচ্ছে কি একাডেমিক, তোমার সাথে আমার রিলেশন একাডেমিক। আর কৃষি অফিসারের সাথে ফার্মারের রিলেশনটা মূলত হচ্ছে প্রোডাকশন রিলেটেড। এরপরেও আমাদের অনেক ক্ষেত্রে পার্সোনাল, ফ্যামিলি অনেক আসে, কিন্তু প্রোডাকশন রিলেটেড, টেকনোলজি রিলেটেড, ইনফরমেশন রিলেটেড। ওই রিলেশনের ক্ষেত্রে একজন আরেকজন কি মিলিত হয়ে যে কাজটা করে আউটপুটটা ভালো আসে, তখনই কিন্তু স্বীকৃতির ব্যাপারগুলো আসে। অর্গানাইজিং ডিফারেন্ট প্রোগ্রামস উইথ লোকাল লিডার্স ডিউরিং স্পেশাল ফেস্টিভ্যাল। বিভিন্ন অকেশন থাকে, যেমন ঈদ উৎসবও কিন্তু হয়। তুমি যখন অফিসার হবে তখন দেখবা বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটর যারা হবে তাদের তো এটা একেবারে ধুমধাম করে করা হয়। ইভেন তুমি যখন এগ্রিকালচার অফিসার হবে আর ডিডি সাহেব হবে, তখন দেখবা যে তোমার যারা স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে একটা ফেস্টিভ্যাল করা, ঈদ পরবর্তী অনুষ্ঠান আমরা করি, তখন তাদেরকে নিয়ে এসে সম্মানিত করা, এবং তাদেরকে যদি সাথে ইনভাইট করা, এতেই কিন্তু তারা সম্মানিত হবে। অনেক অফিসার্স, উপজেলাতে অফিসার্স ক্লাব আছে, হ্যাঁ, ঈদ পরবর্তী অনুষ্ঠান হলো তো প্রত্যেক স্টেক হোল্ডারদেরকে দাওয়াত করলা, ওখানে মডেল ফার্মাররা থাকবে, ওখানে মেম্বার চেয়ারম্যানরা থাকবে, তারাই তো লোকাল লিডার। হ্যাঁ, এক্সপিরিয়েন্স পারসন, ইভেন রিটায়ার্ড আমলা যারা থাকে তাদেরকে নিয়ে আসে সম্মানিত করা। এই হচ্ছে আজকের জাস্ট 2টা স্লাইড, বাট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কি কি করতে হবে। এখন আমি এবং আমরা দুইজন এই লিডারশিপ চ্যাপ্টারটা সিলেবাস অনুসারে যতটুকু দেওয়ার চেষ্টা করেছি, তোমরাও শোনার চেষ্টা করেছো। এই দেওয়া এবং শোনার মধ্যে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, কোয়েরি থাকে, প্লিজ লেট মি নো। হ্যাঁ, আস্ক মি কোশ্চেন ফর ইউর ক্লারিফিকেশন। কোয়েশ্চেন করো প্লিজ, ক্লাস কিন্তু শেষ। তাইলে থাক স্যার। হ্যাঁ, কে বলছো? তুমি মনে হয় পড়াশোনাতে একটু কম মনোযোগী হতে চাও। বোরিং? 2টা ক্লাস করছো, এটা 3rd ক্লাস, এর জন্য বোরিং? থাক, শুনো, কখনো বলবা না যে থাক, টিচার কিন্তু বুঝতে পারবে। আমি তোমাদের নিজেই বলছি যে আজকে ক্লাস বেশি লেন্দি হবে না। আর আমার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়, যেহেতু আমি আগে পরিচিত হয়েছে, আমি এই 10টা থেকে 1টা পর্যন্ত অফিস, তো সিগনেচার, স্টুডেন্টরা বিভিন্ন থিসিস চলছে ইত্যাদি, এর মধ্যে আবার পরীক্ষা এবং ক্লাস। আর একটা ক্লাস ছিল 1-2 এর ক্লাস চলতেছে, তোমরা জানো এগ্রিকালচার এক্সটেনশন এই কোর্সটা 1-2 চলে গেছে নতুন সিলেবাসে। ওদেরও কিন্তু সিমিলার হচ্ছে। আজকে ক্লাস ছিল আর একটা 10টা, আমি না করে দিই। 10টা পরীক্ষা শুরু করেছি, 12টা পর্যন্ত চলবে, আরেকটা 2:30 থেকে 4:30। না শব্দটা থাক স্যার, এগুলো কম বলার চেষ্টাই করো না। যারা বলবা নিজেরাই ছোট হয়ে যাবা, কারণ তোমরা শিখতে আসছো, তোমরা ধৈর্য এতটুকু থাকতেই হবে। হ্যাঁ, তোমাদের ধৈর্য যদি এতটুকু না থাকে, তুমি তোমার লাইফটাকে সুন্দর করে সাজাতে পারবে না। আর আমরা মাঝে মধ্যে হার্ড হবো, কড়া কথা বলবো, শাসন করব তোমাদের ফিউচারের লার্নিং এর জন্য, ভালোর জন্য, ওটাকেও তোমাদের নিতে হবে। ইভেন
তুমি মনে করতেছো আমি একজন প্রফেসর, আমি মনে করতেছি আমার সিনিয়র স্যারের কাছে কিন্তু আমি এখনো ছাত্র, ওই ওই স্যার কিন্তু, আমি প্রফেসর, স্যারও প্রফেসর, কিন্তু স্যারের দৃষ্টিতে আমি ছাত্র, এবং আমি কিন্তু সেই ব্যবহারটাই করি যে না, স্যার আমাকে ধমক দিয়েছে, মন খারাপ করেছে, আমাকে এখনো শেখানোর জন্য, কারণ শেখার তো কোনো বয়স নেই, আর ভুল তো হয়ই। হ্যাঁ, তো প্রত্যেকটা ক্ষেত্রে তোমার যিনি বস থাকবে তার হাইলি ওবিডিয়েন্ট থাকতে হবে। যদি জাপান কিভাবে উঠেছে তার একটা বড় ইয়া হচ্ছে, প্রফেসর যদি ভুলও করে ভুলটারও বলে না, আর প্রফেসরও এরকম, তারা সহজে ভুল বলবে না, এবং তারা যদি ভুলও বলে, তোমাদের একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল না, বাস্তব ঘটনা বলি। আমি জাপান থেকে পিএইচডি করে, এবং মোস্ট অফ দ্য টিচার ইউনিভার্সিটি একটা পার্ট জাপান থেকে করা। জাপানিরা, আমরা যতটুকু দেখেছি, গভর্নমেন্টের রোলস আর প্রফেসর সেন্সি বলে ওরা প্রফেসরকে, গভর্নমেন্টের রোলস এন্ড সেন্সির মানে কথা মা বাবার চেয়েও বেশি শুনে। ওরা মনে করে মা বাবা ভুল করতে পারে, কিন্তু গভর্নমেন্টের রুলস এবং সেন্সিও ছিলাম নাটাতে, এটা উঠছিল। শোনো, ওপেন মার্কেট তো সারা পৃথিবী যে কেউ এনে কিন্তু অ্যাডপ্ট করতে পারে, এটা একটা দিক। আমাদের রিসার্চ ইনস্টিটিউশন গুলো কেন পারে না, তুমি যদি একটু আরেকটু সিনিয়র হয় তখন বুঝতে পারবে আমাদের লিমিটেশন গুলো। আবার অন দা আদার ওয়ে এরাউন্ড কাজ হচ্ছে এবং যাচ্ছে, হয়তো এক্সপেকটেশন অনুসারে কম, কিন্তু তুমি যদি এটা মনে করো যে ওনারা কেন পারলেন না, তুমি জাস্ট আজকে এই কোয়েশ্চেনটা সুন্দর করে লিখে রাখো, আগামী সেমিস্টারে তোমরা কিন্তু 2-2 3-1 কিন্তু আশা করছি প্যান্ডামিক চলে যাবে, এবং তোমাদেরকে যদি আল্লাহ বাঁচিয়ে থাকে, হয়তো আমার সময়, হেডশিপের সময়, নভেম্বরের আগে যদি হয়, একটা রিসার্চ ইনস্টিটিউটে নিয়ে যাব, বাড়িতে নিয়ে যাব, তখন এই কোশ্চেনটা তাদেরকে করবা। আর আমার উত্তর হলো, যে কেউ এনে করতে পারে, প্রত্যেকটা ইনস্টিটিউট বা কাজের কিন্তু লিমিটেশন থাকে। হ্যাঁ, হয়তো আমাদের ওরা পারে না, কিন্তু তারা অন্যদিকে কিন্তু পারছে, তারাই উত্তরগুলো দিবে। হ্যাঁ, আর ওপেন মার্কেটে দেখা গেছে যে কেউ একটা বীজ এনে কিন্তু এগুলো করতে পারে, যেমন আমাদের জার্ন প্লাজমে কিন্তু স্যার এগুলো বিভিন্ন দেশে যা, ওখান থেকে এনে কিন্তু অ্যাডপশনে যা, কিন্তু অ্যাডাপটেশন থেকে অ্যাডপশনে যা, খাপ খাওয়ানোর পরে অ্যাডপশন যাওয়ার ক্ষেত্রে কিন্তু এক্সটেনশনের কাজে লাগে। এখন রিসার্চ ইনস্টিটিউট কেন পারলো না, এই উত্তরটা তারাই ভালো দিবে। তা আমার মতে সব ক্ষেত্রে তো তারা সাকসেসফুল হতে পারবে না, তারাও লিমিটেশন আছে, কিন্তু তারা অন্যদিকে হয়তো অনেক এগিয়ে গিয়েছে। আর তোমার কোয়েশ্চেনটা ওদেরকে সরাসরি বলে, ওদের কাছে উত্তরগুলো ভালো আছে, আমার চেয়ে ভালো দিতে পারবে। এবং এই ট্যুরটা কিন্তু আমরা তোমাদের এই কারণেই করব, যে আমাদের দেশে রিসার্চের ওরা কি কি করছে, কি কি করতে পারছে না, ওখানে ক্লারিফিকেশন হয়। যদিও একদিনের ট্যুর, আমরা সব খুব ভোরে যাই, 6টা 6:30 রওনা হয়, 9টার মধ্যে পৌঁছে যাই, এবং ডে লং থাকে। হ্যাঁ, প্রথম প্রেজেন্টেশন হয় তাদের কি আছে, তারপরে ফিল্ডে নিয়ে দেখানো হয়, তারপরে তোমাদের কোয়েশ্চেনিং অ্যান্সারিং গুলো হয়। তো আশা করি নিক্সন ওখানে উত্তরগুলো ভালো পাবে। আর আমার যে ব্যক্তিগত উত্তরটা বললাম, যে আমাদের কিন্তু লিমিটেশন আছে। হ্যাঁ, তারপরে তুমি বলতে পারো স্যার এই লিমিটেশন থেকে কি এটা করা উচিত না, হ্যাঁ অবশ্যই উচিত, হবে না কেন? ওদের পারলে ওরা এনে কেন করতে পারলো না, একজন ফার্মার কেন আনলো? হ্যাঁ, এটা তো দুঃখজনকই, এবং তাদের কাছে উত্তরগুলো আছে। তোমরা মনে হয় কি বলে, পত্র পত্রিকাতে এটা পেয়েছো না টিভিতে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি মাঝে মধ্যে দেখি। বা প্লাস তোমরা 4-1 যখন ট্যুরে যাবা 6 দিনে, তখন যে উপজেলাতে যাবা ওই উপজেলাতে কিন্তু প্রচুর টেকনোলজি দেশ থেকে, দেশের তো আছে, বিদেশেরও আনা হয়। যেমন ভিয়েতনামের নারিকেল নাম শুনছো তো, না? হ্যাঁ, এটা মনে হয় 2 বছরই হয়ে যাচ্ছে। এই যে আমরা নালিতে বাড়ি গিয়েছিলাম, ওখানে বাগানে নিয়ে গেল। তো সব তো আর একসাথে পাবে না, কিছু কিছু ওরিয়েন্টেশন আমরা ট্যুরে নিয়ে দিব। আশা করি ওখানে উত্তরগুলো পেয়ে যাবে। আর মাস্টার্সে যদি ডিপার্টমেন্টে আসতে চাও, আমরা আরডিএ বার্ড এগুলোতে নিয়ে যাই। হ্যাঁ, তারা অ্যাকশন রিসার্চ করে, ওখানে দেশি বিদেশিরা অ্যাপয়েন্টমেন্ট হয়, ওখানে 3 দিনের ট্যুর থাকে। একটা এনজিও টিএমএসএস বগুড়া, জানো, অনেক বিগ একটা এনজিও, ঠেঙ্গাবাড়া মহিলা সমিতি, তাদের 8,500 কোটি টাকার, মানে তাদের কি বলে, প্রপার্টিস নিয়ে কিন্তু এনজিও ডিল করছে, 8,500 কোটি টাকা। এবং 17টা শিক্ষা প্রতিষ্ঠান টিএমএসএস এর আছে। যারা উত্তরবঙ্গে থাকো তারা কিন্তু দেখো রাস্তার উপরে, বাংলাদেশে এত বড় হাসপাতাল আছে কিনা আমার জানা নেই, সম্ভবত 19 বা 20 তলা। হ্যাঁ, টিএমএসএস মেডিকেল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটিটা সম্ভবত 20 তলা হচ্ছে। এবং তোমাদের গ্যাটারতে বলছি, ওই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমাদের ক্রপ বোটারি আজাদুল্লাহ প্রধান স্যার।
সো এগুলো আমরা মাস্টার্সে নিয়ে যাই, আন্ডার গ্রাজুয়েটেও নিয়ে যাব, তখন অনেক কিছু তোমাদের ক্লারিফিকেশন হবে। আর কারোর কোনো কোয়েশ্চেন প্লিজ? তো অন্য টপিকে কোশ্চেন করা যাবে? হ্যাঁ হ্যাঁ প্লিজ করো, যেহেতু সময় আছে আমি অবশ্যই করবো। এক্সটেনশন এডুকেশন এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন, এই দুইটা টার্ম একটু বুঝায়। আবার বলো। এক্সটেনশন এডুকেশন এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশন এডুকেশন, দেখো আমরা কিন্তু এডুকেশন তিন ধরনের পড়াইছে না, ফর্মাল, নন ফর্মাল এন্ড এক্সটেনশনটা একটু ব্রড, এগ্রিকালচার একটু স্পেসিফিক, খেয়াল করছো? এক্সটেনশন এডুকেশন এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন। এক্সটেনশনটা ব্রড, যখন এক্সটেনশন মানেটা কি, যে কোনো একটা বিষয় বা ইনফরমেশনকে আমরা সোর্স থেকে ইউজারের কাছে নিয়ে যাই। এটা যদি এগ্রিকালচারাল ইনফরমেশন হয় তাহলে এগ্রিকালচারাল এক্সটেনশন, আর এগ্রিকালচারাল এক্সটেনশন এখানে কিন্তু নন ফর্মাল এডুকেশন। সো এক্সটেনশন এডুকেশন আর এগ্রিকালচারাল এডুকেশন একটা ব্রড আর একটা স্পেসিফিক, দুইটাই নন ফর্মাল এডুকেশন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আবার এগ্রিকালচারের মধ্যে কিন্তু আবার তিনটা আছে, এগ্রিকালচারের মধ্যে একটা লাইভস্টক এক্সটেনশন, একটা ক্রপ এক্সটেনশন, একটা ফিশারিজ এক্সটেনশন। সো এক্সটেনশন হচ্ছে জেনারেল টার্ম, এগ্রিকালচারাল এক্সটেনশন স্পেসিফিক, আরো স্পেসিফিক হচ্ছে ক্রপ এক্সটেনশন। আর এখানে মেইন জিনিসটা হচ্ছে তোমার ইনফরমেশন সোর্স থেকে ইউজারে নিয়ে যাবা, মানে রিসার্চ ইনস্টিটিউটে একটা টেকনোলজি হয়েছে, ওইটা ফার্মারের কাছে নিয়ে যাওয়ার এই 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 কাজটা একটা এডুকেশনাল প্রসেসে হয়, এবং সেই এডুকেশনটা হচ্ছে নন ফর্মাল এডুকেশন। হ্যাঁ, বুঝতে পেরেছো? জি স্যার। এবং এটা সাইক্লিক আকারে করে ফিডব্যাকের মাধ্যমে আবার কিন্তু আসে। তুমি শুধু নিয়ে যাওয়াটাই নয়, সোর্স থেকে ইউজারে নিয়ে যাবে, এটা ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে হচ্ছে আবার কিন্তু কি ইউজারের থেকে সোর্সে আসে ফিডব্যাক গুলো, তাদের কমেন্টস, তাদের প্রবলেমস, তাদের এক্সপেকটেশন, তাদের ডিজায়ার, তাদের নিড, কত রকম। তুমি খালি চিন্তা করবা যে তুমি ইনফরমেশন, রিসার্চের ইনফরমেশন ফার্মারের কাছে নিয়ে, তুমি কিন্তু এটা করবে এক্সটেনশন অফিসার, তুমি ব্রিজ আকারে, লাইক এ ব্রিজ, হ্যাঁ, সোর্স এবং ইউজারের মধ্যে তুমি লিংক করাই দিবা। এবং এই প্রসেসটাকে আমরা এডুকেশন বলছি, এবং সেই এডুকেশনটা কিন্তু নন ফর্মাল। এখানে পরীক্ষা, এখানে সিলেবাস থাকবে না, এখানে পানিশমেন্ট সিস্টেম থাকবে না। বাট ফর্মাল এডুকেশন যখন এক্সটেনশন তুমি ইউনিভার্সিটিতে পড়তেছো, যেটা আমরা বলতেছি যে ফর্মাল এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন, সেখানে কিন্তু সবকিছু থাকবে। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, আর কোন কোয়েশ্চেন? অ্যানাদার টপিকস তোমরা মনে হয় লার্নিং করেছো? হ্যাঁ স্যার, উপজেলা লেভেলের যে অর্গানোগ্রামটা আছে ওটা যদি একটু বুঝিয়ে বলতেন। ভেরি গুড কোয়েশ্চেন। তোমরা খুবই ভালো সুযোগ পাবে যে উপজেলা লেভেলে কি এগ্রিকালচারের অর্গানোগ্রাম না অন্যটা? স্যার এগ্রিকালচারেরটা স্যার। এগ্রিকালচারের উপজেলার যিনি দায়িত্ব পালন করেন, মানে চিফ প্রধান উপজেলা কৃষি অফিস, ওখানে উপজেলা এগ্রিকালচার অফিসার বসে, হ্যাঁ, উনি টপে বসেন। তারপরে হয়েছে এডিশনাল এগ্রিকালচারাল অফিসার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা। একসময় এটা ছিল না, হ্যাঁ, 2000-এর পরে মনে হয়েছে, আমার ডেটটা মনে নেই। তারপরে হচ্ছে তোমাদের পজিশন, যারা এন্ট্রি বিসিএস এর এগ্রিকালচারাল এক্সটেনশন অফিসার, এখন 3 জন। হ্যাঁ, এক সময় 1 জন ছিল, এখন কিন্তু 3 জন রিক্রুটেড হবে। 3 জন না 2 জন, সরি। সো তোমাদের অপরচুনিটি আরো বেড়ে গেল। তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল এক্সটেনশন অফিসার, তারপরে জুনিয়র এগ্রিকালচার এক্সটেনশন অফিসার, তারপরে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল অফিসার, SAO, সাব অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, এগ্রিকালচার অফিসার। তারপরে ক্লার্ক থেকে কি বলে ইন্সপেক্টর থেকে, ফিল্ডের যে পোকামাকড়ে ফিল্ডে ইন্সপেক্টর থাকে। তারপরে অফিসের তোমরা জানো যে পিয়ন থাকে, MLSS থাকে। এটা হচ্ছে উপজেলার এগ্রিকালচার অফিসের সেটআপ। এবং এই অফিসটা তোমরা ভিজিট করবে, এবং অফিসের এগ্রিকালচার অফিসার এবং এক্সটেনশন অফিসার এসে তোমাদের ক্লাস নিবে, এবং তারা কি কি প্রজেক্ট বর্তমানে ডিল করছে, প্রজেক্টের কিছু ফিল্ডে নিয়ে যাবে ফার্মারদের সাথে। ওই যে বললাম যে ফিল্ডে থাকলে ফিল্ডেতে নিয়ে যাবে, ডেমনস্ট্রেশন থাকলে ডেমনস্ট্রেশন দেখাবে, ট্রেনিং থাকলে ট্রেনিং প্রোগ্রাম দেখাবে,
কোনো কিছু না থাকলেও ফার্মারদেরকে ডেকে নিয়ে এসে গ্রুপ ডিসকাশন কিভাবে করা হয় সেটা দেখাবে। সো তোমরা কিন্তু ইন্টেন্সিভলি যেহেতু 6 দিন থাকবা, ওই এগ্রিকালচার অফিসার কোঅর্ডিনেটর থাকবে, ওনার আন্ডারেই তোমরা 6 দিন সবকিছু করবা। আমরা শুধু তোমাদের মানে তোমরা যাতে মানে সুশৃঙ্খল ভাবে থাকো, আমরা টিচাররা সেই কারণে মূলত তারাই এই কাজটা করবে। আর পুরো উপজেলা সেটআপ যদি বলে, উপজেলা দুই ভাবে চলে, একটা উপজেলা প্রশাসন আর একটা উপজেলা পরিষদ। এখানে কিন্তু কনফ্লিক্ট আছে। উপজেলা পরিষদের আন্ডারে সবকিছু থাকা উচিত, কিন্তু সামহাও আমাদের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম আছে। স্যার কিছু বলবেন? আমি আমলাতান্ত্রিক যে প্রবলেম গুলো আছে সেই কারণে এখনো কিন্তু আমরা একটা ইউনিফর্ম উপজেলা পরিষদের স্ট্রাকচার ওভাবে পাইনি। তোমরা জানো, পত্র পত্রিকা দেখো, উপজেলা চেয়ারম্যান এবং ইউনো সাহেব একটু দ্বন্দ্ব আছে। এগুলা কি জানো তোমরা? জি স্যার। জি স্যার। তোমরা যেহেতু বিসিএস এ যাবা, কেউ হয়তো যেমন গত ক্লাসে বলছি, এই যে আমাদের ছাত্রী জাস্ট জয়েন করলো অ্যাডমিনিস্ট্রেশনে, হ্যাঁ, ওরা কিন্তু আমলা হয়ে যাবে, হয়তো ইউনো ডিসি সচিব ওরাই হবে। তো ও কিন্তু এইগুলো করে গেছে। তো ওনারা যখন উপজেলাতে আসে, উপজেলা পরিষদের ইউনো সাহেব হচ্ছে অনেকগুলো ডিপার্টমেন্টকে দেখভাল করে, এবং ইউনো সাহেব কিন্তু উপজেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার মাত্র, চিফ এক্সিকিউটিভ অফিসার। চেয়ারম্যান কিন্তু উপজেলা পরিষদের যে ইলেক্টেড বাই দ্য পিপল, উনি মানে মেইন ব্যক্তি কিন্তু চেয়ারম্যান। কিন্তু বাস্তবে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে ইউনোই সবকিছু করে। এই একটা দ্বন্দ্ব আছে। আসলে ইউনো হবে অ্যাডমিনিস্ট্রেটিভের, যে যেমন আমি যদি এভাবে বুঝাই, খুব মনোযোগ দিয়ে 1 মিনিট শোনো। স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে চিফ, আর ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছে উনি সরকারের যত নিয়ম কানুন আছে এগুলো বোঝানোর জন্য, ওনাকে হেল্প করার জন্য। আবারও বলছি, কেন্দ্রীয় সরকারের চিফ কে? মাননীয় প্রধানমন্ত্রী, ক্যাবিনেটের। আর অ্যাডমিনিস্ট্রেটিভের হেড যিনি, ক্যাবিনেট সেক্রেটারি সচিব, উনি মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করবেন। যে ম্যাডাম স্যার বলে, ওনারা কিন্তু সবাই জেনে রাখো, হ্যাঁ, সবাই এখন কোনো অফিসিয়াল কোনো ম্যাডাম নেই, সব স্যার। এটা গেলে চাকরিতে ঢুকলে আরো বুঝতে পারবা, ছেলে মহিলা হোক পুরুষ হোক সব স্যার। তো সরকারের যে একটা সংবিধান আছে আমরা জানি, বাংলাদেশের একটা সংবিধান আছে, সংবিধান অনুসারে সরকার চলে। এখন একটা প্রোগ্রাম করবে, প্রধানমন্ত্রী অর্ডার করবে যে এটা সংবিধানের পরিপন্থী কিনা, যায় কিনা দেখেন, ওরা ওইগুলোই দেখবে, নিয়ম কানুন গুলো অর্ডার করবে সরকার প্রধান, আর ওনারা সেই অর্ডার গুলো পালন করবে। যেমন আমাদের বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রার, ভাইস চ্যান্সেলর স্যার কিন্তু অর্ডার করে যে এটা করো ওটা করো, তখন উনি কাগজপত্র রেডি করে সাইন অনুমোদন নিয়ে আসে। ঠিক উপজেলাতেও কিন্তু উপজেলার যে চেয়ারম্যান, এটা কিন্তু স্থানীয় সরকার, নামটা শুধু স্থানীয় সরকার, কাঠামো একই হওয়ার কথা, প্যাটার্ন। উনি উপজেলার চেয়ারম্যান বাই দ্য পিপল, পিপলের নেতৃত্বে যিনি থাকবেন, মানে রিপ্রেজেন্টেটিভ, উনি সবচেয়ে বেশি ক্ষমতাধর হবেন। উনি ইউনো সাহেবকে বলবেন এগুলা করেন, কিন্তু বাস্তবে এখানে ওইভাবে হচ্ছে না। কেন হচ্ছে না, এই উত্তরগুলো আরো পরে বুঝতে পারবা, ম্যাচিউরড হও। এখানে আমাদের ঝামেলা আছে, এই জায়গায় কাজ করতে হবে, হ্যাঁ, এই জায়গায় কাজ করা উচিত। ট্রু স্থানীয় সরকার ওইভাবে হচ্ছে না, ফাংশনাল না। সো তোমাদের যখন উপজেলাতে নিয়ে যাব, এটা ইউনো সাহেবও বলবে, আবার চেয়ারম্যান সাহেবও বলবে, তখন আরো বেশি ক্লারিফিকেশন হবে, ক্লারিফাইড হবে তখন। তো উপজেলাতে 17টা ডিপার্টমেন্ট আছে, যেগুলো উপজেলা পরিষদের। জাস্ট এ মিনিট। আসসালামু আলাইকুম। অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা দেখে হচ্ছে ইউনো সাহেব, এই জন্য উপজেলা প্রশাসনের হেড হিসাবে দায়িত্ব পালন করেন। আর উপজেলা যে পরিষদ, ওই পরিষদটার চিফ হচ্ছে উপজেলা চেয়ারম্যান, এবং ওই উপজেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ইউনো সাহেব। তো এখানে একটু কমপ্লেক্সিটি আছে। আমার কথাই যে সব বুঝে যাবে তা না। যখন তোমরা 4-1 এ নিয়ে যাবো, তখন তোমাদের, হ্যাঁ, তোমরা তো 2-2 ওরা 4-1 এ যাবে, যারা 1-2 তে আছে তারা 4-2 তে যাবে।